কলকাতা বাবু, শুকনো চোখের কোলে যে কাহিনী লিখে গেলে আজ তা শুনি যাতা, যে স্মৃতিটুকু জেলে গেলে আজ তাকে নিয়ে দাও, যে স্মৃতিটুকু জেলে গেলে আজ তাকে এই সোয়া যেন খুব চেনা আমার, তুমি যেন খুব কাছে আসো। কি আশার নাগ পাশে আজও বাঁধা আছি। আর কোনো উপায় ছিল না কাকিমা আমাদের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার। আমি চোখের বসে কিচ্ছু করিনি। আমি জোর দিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলতে পারি কুসুম আমার বউ। তুমি কি তোমার রায়কে ভুলে গেছো কলকাতা বাবু? একবারও বুঝি মনে পড়ে না আমার কথা? চোখে সাজায় শিশুকেরই মরিচিকা কান্নাতে আজ ধুয়ে না। সাজাবে বলে তো লাফাচ্ছিল, এখন তো ফুল হাতে করে ছবির মতো দাঁড়িয়ে আছে। ইন্দ্র, বাচ্চা মেয়ে যা করছে করুক না। না গো, মেয়েটা ছেলে মানুষ, হাসি খুশি ঠিকই, কিন্তু ওর মধ্যে একটা চাপা কষ্ট আছে। আর কষ্ট নিতে পারছি না রে, একেবারেই এই অবস্থা, তার উপর ওর কষ্টটা না নতুন করে আমাদের সবার পক্ষে কষ্টকর হয়ে দাঁড়ায়। আমাদের স্বপ্ন সত্যি হয়ে গেছে। আজ থেকে তুমি আর আমি এক, তাই আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। আরে কোথায় যাচ্ছ? আরে কি হলো কেসটা? বুঝলাম না, ঠিকই তো ছিল এতক্ষণ। অদ্ভুত তো। আমায় বেশ লাগছে বলো। বেশ মানে একটু বেশিই ভালো লাগছে। আমি তো বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি বিয়েটা কার। এক গাদা গয়না থাকলেই হয় না, বুঝলে? সাজার জন্য একটা রুচি চাই, টেস্ট। সেক্ষেত্রে তোমাদের ওই বড়লোক বইয়ের থেকে আমি কম কিসের বলো? আরে কি কি হচ্ছে নাকি? একে বাড়ির এই অবস্থায় তুমি এত মাঞ্জা দিয়েছো, তারপর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম টপটপ করে মিষ্টি খাচ্ছ। এক্ষুনি যদি কেউ এসে তোমার এই অবস্থায় দেখে, তোমার কি কি ভাববে আমার বলো তো? তো ভাবলে তো হয়েই যেত। তোমায় কি বলে বলে কিছুই শেখানো যায় না? অদ্ভুত ব্যাপার। আরে বাবা, বিয়েটা দেওয়া হচ্ছে একটা খারাপ কারণের থেকে বেরোনোর জন্য তো। সেখানে যদি কেউ একটু স্বাভাবিক জিনিস করে, কিসে যে আপনাদের এত চোখে লাগে আমি বুঝতে পারি না। তোমার স্বাভাবিকটা না একটু বেশি অস্বাভাবিক, তাই এত চোখে লাগে। আরে আশ্চর্য, মাঝে মাঝে তো তবু একটু বুদ্ধি করো, তারপর আবার যেইকে সেই। আপনি আমার কোনো ভালোই দেখতে পারেন না। তা ভালো কিছু করে দেখাও, তবে তো দেখবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিজ্ঞাপন না দিয়ে ওদিকে গিয়ে দেখো কি হচ্ছে। যাও। বলি হারিয়ে যাই, ওর সাথে থেকে থেকে না তোরও মাথাটা গেছে। ব্যাস, এবার আমায় নিয়ে বললে। নিজের বুদ্ধি খাটালে আমাকে সব কিছুই বলতে হতো না। আরে এত বড় একটা সুযোগ পেয়েছিস, কোথায় একটু নড়ে চড়ে বসবি তা না। মানে মনে আবার, আরে দেখতেই তো পাচ্ছিস যে তোর জেঠু এরকম অসুস্থ, কোথায় একটু গায়ে গায়ে থাকবি, সেবা যত্ন করবি তা নয়। তুমি যে কি বলো না মা। আচ্ছা এখন এসব বাদ দিয়ে এগুলো নিয়ে তো আমরা পরে আলোচনা করতে পারি নাকি?
আমাকে এতটাও পাষাণ ভাবিস না। দেখ, এই ব্যবসাটা তো আমাদের পরিবারের ব্যবসা। আর ছোটকুর দ্বারা ছবি আঁকা, বাঁশি বাজানো ছাড়া আর কিছুই হবে না। আর তোর বাবা এই ব্যবসা সামলানোর মতো কোনো বৈষয়িক বুদ্ধি তার নেই। তুই এসবের যোগ্য বলে তোকে এতগুলো কথা বলা। শোন না, দেখ এইসব সবকিছু শিখে তুলে তোর এইভাবে পথে বসা যেন কোনো মানে হয় বলতো? দেখো মা, জেঠু জেঠিমার বুদ্ধি শুদ্ধি তো একেবারে লোপ পায়নি। আমি একটা কথা বুঝতে পারছি না, যে ব্যাপারটা তো এমন নয় যে জেঠু আর কোনোদিনই সুস্থ হবে না। আরে সুস্থ হোক না, তুই সেই ফাঁক দিয়ে ঢুকে পড়, তারপর তো তোকেই সব সামলাতে হবে। আমার একটা স্বপ্ন আছে জানিস তো, তোর বাবার মতো ধরলক্ষণ না হয় তুই রাজা ভরত হবি। তুমি মা এমন এমন সব স্বপ্ন দেখে ফেলো যে স্বপ্নের মধ্যে গরু একেবারে গাছের মধ্যে উঠে পড়ে। প্রত্যেকটা ব্যাপারে তুমি এত বাড়াবাড়ি করো। হ্যাঁ, শোন শোন, অলস কোথাকার। নিয়ম মতে তোমাদের বিয়ে হয়ে গেছে কিশোর, তবু আজ আমি আমার মেয়ে মীরার হাত তোমার হাতে তুলে দিলাম। তোমাকে বলার কিছুই নেই আমাদের, তবু বলছি, মীরা আমাদের বড় আদরের, বড় ভালোবাসার। ওকে সামনে রেখো। সারা জীবন যা করেছি শুধুমাত্র এই মেয়েটার মুখে হাসি ফোটানোর জন্য। দেখো বাবা, ওর চোখের জল যেন না পড়ে। সব শেষ হয়ে গেছে, ছোড় দাও, সব শেষ। কুসুম, সে আর নেই। কিছুতেই ওর চিন্তাটা মন থেকে সরাতে পারছি না আমি। ওকে পেয়েও নিজের কাছে রাখতে পারিনি, হারিয়ে ফেলেছি। কিন্তু দাদা ভাইয়ের সাথে আমি এরকম করব না। যেভাবে হোক নিজের সবটুকু দিয়ে হলেও ওর ভালোবাসাকে আঁকলে রাখবো। তুমি চুপ করে আছো কেন কিশোর? কিছু বলছো না? মা, তোমাদের আশীর্বাদ করা হয়ে গেছে? তাহলে এবার আপনারা চিন্তা করবেন না, মীরা এখন আমার। আজ এই মুহূর্ত থেকে তুমি আমার স্ত্রী। আজ থেকে তুমি আমার। আমি কথা দিচ্ছি, আমি আমার সবটুকু দিয়ে ওকে ভালো রাখবো, আগলে রাখবো। ছোটকু, ছোটকু শোন। ওকে তোমরা ডেকো না। ও থাক ওর মতো করে।
আমাকে একটা জলওয়া সেটও দেখিয়েছিল। ওটা কার জন্য পিমনি? ওটা আমি আমার কৃষ্ণর বউকে দেব। যতই অবিশ্বাস করি না কেন, নিয়তি খণ্ডাবে কি? জীবনে যা কিছু স্বপ্ন দেখেছি, ভেবেছি, সেভাবে একটা কিছু হয়নি। কে জানতো মীরা কৃষ্ণর বউ হবে? কেউ তো আছে, কেউ কোথাও বসে এই ষড়যন্ত্রগুলো করে চলেছে, আর আমরা তার হাতের পুতুল হয়ে থেকে যাচ্ছি। চাইলেও আটকাতে পারছি না অঘটনগুলোকে। কে কাঁদছে? রায়, কি হয়েছে? কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? আয় ভেতরে আয়। রাই, এখানে বসে বসে লোক দেখিয়ে কেঁদে কোনো লাভ নেই। আয় নে, ওঠ, আয়, ওঠ, ভেতরে আয়, আয়, যা বস, বস। আমি ওখানে বসতে বললাম নাকি তোকে? আমি এখানেই ঠিক আছি। চোখ মুছ। আমাকে বল, কি হয়েছে তোর? ছোটকু, ছোটকু দেখো, এখন তো সবকিছু মিটে গেছে। এখন এইভাবে তুমি... আমি পারছি না সায়নদা, এটুকুতেই হাঁপিয়ে গেছি আমি। দম বন্ধ হয়ে আসছে আমার, কষ্ট হচ্ছে। তখন বুঝিনি যে কর্তব্য এতটা কঠিন হতে পারে। মুখে বলা অনেক সহজ, কিন্তু সেটা করতে গেলে বোঝা যায় পিছিয়ে আসার জায়গা আছে কি এখন? দেখো, ভালো মন্দ যাই হোক না কেন, তোমাকে এগোতে হবে। তুমি শক্ত আছো, এটাই মা বাবা আর এই পুরো পরিবারের একটা মনের জোর। ছোটকু, এখন যদি তোমাকে এভাবে ভেঙে পড়তে দেখে তাহলে তো সবাই... আমি আমাকে নিয়ে ভাবছি না সায়নদা, মীরার কথা ভাবছি। ওর মুখের দিকে তাকাতে পারি না, বারবার দাদাভাইয়ের মুখটা মনে পড়ে। এটা কি করছি আমি? শোন, তুই পিছুটা এড়িয়ে যেতে পারছিস না বলেই কিন্তু এত কষ্ট হচ্ছে। পিছুটা সেটা এড়াতে পেরেছি বলেই হয়তো এটুকু করতে পেরেছি। কিন্তু কষ্ট হচ্ছে দিদি ভাই,
একা বসে থাকতে পারছি না, ঘুম আসে না। প্রতিটা রাত আমার কাছে কতটা অন্ধকার তোদের বলে বোঝাতে পারবো না। সারা রাত জানলার দিকে তাকিয়ে বসে থাকি, কখন একটু আলো দেখতে পাবো বলে। এই পিছুটান বোধহয় কোনোদিনও যাওয়ার নয়। এখনো শুনতে পাই ও ডাকছে আমায়, সেই চেনা ডাক। চোখ বন্ধ করলেই শুনতে পাই ডাকছে। আমি কি করবো সামদা? এই জীবনটা আমার উপর বোঝা হয়ে চেপে বসেছে। কি করে আমি এটা? দেখ, এই ভাবনার কোনো শেষ নেই, কোনো সুরাহাও নেই ভাই। এত ভাবিস না, নিজেকে শক্ত কর। দেখ, জীবনে ভালো জিনিস যেরকম আসে, খারাপটাও আসে। এটা একটা শুধু খারাপ স্টেজ, কেটে যাবে। এই কাকা, কাকা আমার দিকে। চোখের জল মোছা আর কোনো কান্নাকাটি নয়। তোমার দিদি তো ঠিকই বলেছে, খারাপ সময়টা না সব সময় থাকে না, এরও শেষ আছে। হ্যাঁ, আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে, দেখবি সব ঠিক হয়ে যাবে, আর তোরা দুজনে একদিন খুব সুখে সংসার করবি। একদম ইম্পসিবল। হয়তো আমি একটু কম বুঝি, কিন্তু এটুকু বুঝে গেছি, ভালোবাসার জীবনে একবারই আসে, আর বাকিটা শুধু কম্প্রোমাইজ। অত শত আমি বুঝি না ভালো মা। এই শহরে আমি কলকাতা বাবুরে খুঁজতে এসেছি, সে আমার বর, অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছে আমাদের। কিন্তু সে তোকে ছেড়ে চলে গেল কেন? জানি না গো, কিন্তু সে এমন মানুষই নয়, সে তার সবটুকু দিয়ে আমারে ভালোবাসে। আমি জানি ভালো মা, সে আমার জন্য মরতেও পারে। সেই আশাতেই তো আমি বেঁচে এখনো স্বপ্ন দেখি একসাথে বাঁচার। কিন্তু তার ঠিকানাটাও তো জানিস না। সে যে কলকাতাতেই আছে তার মানে কি? মানে তো নাই ভালো মা, বিশ্বাস আছে। মন বলে সেখানেই কোথাও আছে। ওসব বিশ্বাস দিয়ে কিছু হয় না রাই। বোকার মতন ঘর বাড়ি ছেড়ে একা একা চলে এসছে। এখানে যদি কোনো খারাপ লোকের পাল্লায় পড়তিস তাহলে কি হতো? ও খারাপ গাঁয়েও যেমন, শহরেও তেমন। খারাপের কোনো তফাৎ নাই গো। আমার মা বলে, মেয়েরা বিয়ের পর বরের হাত ধরে শ্বশুর বাড়িতে যায়। আমারও মন বলে আমি তোমাদের নতুন বউয়ের মতন আমার কলকাতা বাবুর হাত ধরে আমিও শ্বশুর বাড়িতে যাব। তাই যাস, তোর সব ইচ্ছে পূরণ হোক। কিন্তু বুঝে পাই না গো, কিভাবে কি হবে, কিভাবে খুঁজে পাবো তারে। ভয় করে যদি যদি চিরটা কালের মতন হারিয়ে ফেলি। রাই, এই দুনিয়াটা যারা ভয় পায় তাদের জন্য নয়। যদি মন শক্ত রাখতে পারিস তাহলে যেটা চাইছিস সব পাবি, আর না হলে সবই হারাবি। হারানোর জন্য তো আমি এত দূরে আসিনি ভালো মা। তুমি দেবে আমার কলকাতা বাবুরে খুঁজে? বলো না গো ভালো মা, দেবে তুমি?
দাও না ভালো মা, আমার কলকেতে বাবুরে খুঁজে দাও না। বলো না ভালো মা। চেষ্টা করব আমার সবটা দিয়ে। ঘরে আছো? আসবো? কৃষ্ণ